আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। এখন আপনারা সরাসরি আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর আয়নাঘর। দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার থাকে আয়নাঘরের ভিতরে। আয়নাঘরে মানুষজনদের এবং বন্দীদের এমনভাবে শাস্তি দেওয়া হতো যা দেখলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। যারা সরকার বিরোধী কথাবার্তা বলতো কিংবা যারা সরকার বিরোধী ছিল অথবা অন্যায়ের প্রতিবাদ করত, তাদেরকে রাতের আধারে অথবা দিনের বেলাতে গুম করে দেওয়া হতো। তাদের কোনো অস্তিত্বও খুঁজে পাওয়া যেত না। তাদেরকে নিয়ে এসে এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো। দিনের পর দিন তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। আর এই আয়নাঘরের ভিতরে রয়েছে অনেকগুলো গণকবর। এইসব গণকবরে রয়েছে নিরপরাধ অনেক ব্যক্তির লাশ। চারদিকে শুধু কঙ্কাল পড়ে আছে এই রুমটাতে। এবার যদি আমরা একটু সামনের দিকে এগোই তাহলে দেখতে পাচ্ছি যে মানুষ মরে পচে আছে। এছাড়াও শত শত লাশ পড়ে আছে প্রত্যেকটা রুমে। অনেকের হাত পা কেটে এখানে কবর দিয়ে দেওয়া হতো। আবার অনেকের কিডনি, চোখ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হতো। আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখলে মনে হয় যে এটা যেন একটি পৃথিবীরই জাহান্নাম। আমারই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। দোতলা বিল্ডিং, দক্ষিণে লাইব্রেরি। এই গুম হাউসটার শব্দের নাম হলো আয়নাঘর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভিতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতের এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআইয়ের অফিসের পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে প্রায় 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরে দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এইসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে, তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লেখা। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। কত লোককে যে এখানে ধরে নিয়ে রাখা হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হতো এমনও নয়। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। ডিজিএফআই তথ্য অনুযায়ী এখন আর এখানে কোনো বন্দী নেই, কিন্তু অনেক স্বজনদের দাবি এবং অনেক সাবেক সেনা কর্মকর্তাদের দাবি এই বন্দিশালায় এখনো অনেক মানুষ আছে এবং তাদেরকে তারা ফেরত চান। এবং এই কারণে ডিজিএফআই অফিসের সামনে অনেক মানুষ তার প্রিয় মানুষটার ছবি নিয়ে ভিড় করে আছেন এবং তারা তাদের মুক্তি চান অথবা খোঁজ খবর চান। এটাই ছিল এখন পর্যন্ত পাওয়া আয়নাঘরের বর্ণনা, যেটা যে কোনো ভৌতিক ঘটনাকেও হার মানায়। জাস্ট আপনি একবার চিন্তা করুন, এমন একটা সিচুয়েশনে আপনাকে বছরের পর বছর, যুগের পর যুগ রাখা হবে, যেখানে প্রতিনিয়ত আপনাকে মৃত্যুর ভয় থাকতে হবে।